মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ারের ইলেকট্রনিক্স কোর্স সম্পর্কে। PHA-202 অধ্যায় 1, চ্যাপ্টারের নাম হলো সেমিকন্ডাক্টর ডায়োড। আমরা আজকে শুধু আলোচনা করব সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড সম্পর্কে। একটু খেয়াল করো, আমরা আলোচনা করব জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড সম্পর্কে। এই যে একটা চিত্র দেখে, এটা হলো একটা জার্মেনিয়াম পরমাণুর, এর অ্যাটমিক নাম্বার 32, অর্থাৎ প্রোটন সংখ্যা 32, ইলেকট্রন সংখ্যা 32। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, চতুর্থ কক্ষপথে 4টা। এই 4টে ইলেকট্রনকে আমরা বলি যোজনী ইলেকট্রন। এই কারণে জার্মেনিয়ামের যোজনী 4। মনে রাখবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 4টা, যোজনী ইলেকট্রন 4টা। আর এইটা হলো একটা জার্মেনিয়াম ক্রিস্টালের চিত্র। জার্মেনিয়াম ক্রিস্টাল মানে একাধিক জার্মেনিয়াম পরমাণু মানে যে পদার্থ তৈরি হয় তাকে আমরা বলি জার্মেনিয়াম ক্রিস্টাল। এটা একটা সিলিকন পরমাণু, এর অ্যাটমিক নাম্বার 14, অর্থাৎ প্রথম কক্ষপথে, অর্থাৎ প্রোটন সংখ্যা 14, ইলেকট্রন সংখ্যা 14। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 4টা। এরও যোজনী ইলেকট্রন 4টে, যোজনী 4। এইটা হলো একটা সিলিকন ক্রিস্টালের চিত্র। গ্যালিয়াম পরমাণু, এর অ্যাটমিক নাম্বার 31, অর্থাৎ প্রোটন সংখ্যা 31, ইলেকট্রন সংখ্যা 31। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা, তৃতীয় কক্ষপথে 2টা, 8টা, 18টা, 3টা, মোট 31টা। এর যোজনী 3। আর্সেনিক পরমাণুর অ্যাটমিক নাম্বার 33, অর্থাৎ প্রোটন সংখ্যা 31, ইলেকট্রন সংখ্যা 33। 2টা, 8টা, 18টা, 5টা, এর যোজনী 5। এইটা হলো একটা গ্যালিয়াম আর্সেনাইড ক্রিস্টালের চিত্র। গ্যালিয়াম আর্সেনাইড। আমাদের এই চ্যাপ্টার বুঝতে গেলে আগে বুঝতে হবে আমাদের শক্তি স্তর চিত্র। এইটা হলো একটা অ্যাটম, ধরি এটা একটা সিলিকন অ্যাটম। এই যে তার প্রথম কক্ষপথ, এখানে 2টা ইলেকট্রন, এটা দ্বিতীয় কক্ষপথ, এখানে 8টা ইলেকট্রন, 8 আর 2 10, আর তৃতীয় কক্ষপথে এখানে 4টি ইলেকট্রন। এই 2টো ইলেকট্রনের শক্তি প্রত্যেকটার সমান এবং নির্দিষ্ট, বিন্দুমাত্র হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। এই দ্বিতীয় কক্ষপথে যে 8টা ইলেকট্রন, তার প্রত্যেকটা শক্তি নির্দিষ্ট এবং সমান, হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন, এর প্রত্যেকটা শক্তি নির্দিষ্ট এবং সমান, হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। এই যে হলো প্রথম কক্ষপথের প্রত্যেকটি ইলেকট্রনের শক্তির পরিমাণ, দ্বিতীয় কক্ষপথের প্রত্যেকটি ইলেকট্রনের শক্তির পরিমাণ, তৃতীয় কক্ষপথের প্রত্যেকটি ইলেকট্রনের শক্তির পরিমাণ। এই যে চিত্র, একে আমরা বলি শক্তি স্তর চিত্র, এনার্জি লেভেল ডায়াগ্রাম। শক্তি একেবারে ফিক্সড, এই কারণে এদেরকে বলে শক্তি স্তর চিত্র। বিন্দুমাত্র হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন একাধিক অ্যাটম পাশাপাশি অবস্থান করে, তখন আর প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট থাকে না, তাদের শক্তি একটা পাল্লার ভিতর অবস্থান করে। তাদের শক্তির পাল্লাকে আমরা বলি শক্তি ব্যান্ড। যেমন সিলিকন অ্যাটম, এই যে তার শক্তি স্তর চিত্র, এ জায়গায় শক্তি একেবারে ফিক্সড। এইটা হলো প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এইটা হলো দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এইটা হলো তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি, একেবারে ফিক্সড, বিন্দুমাত্র হ্রাস বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন একাধিক অ্যাটম পাশাপাশি থেকে একটা ক্রিস্টাল তৈরি করে, তখন একটা অ্যাটমের ইলেকট্রন আর একটা অ্যাটমের ইলেকট্রনকে প্রভাবিত করে। ফলে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি আগের মতো নির্দিষ্ট না, বরং তাদের শক্তি একটা পাল্লার ভিতরে অবস্থান করে। শক্তির পাল্লাকে বলে প্রথম শক্তি ব্যান্ড। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি আরেকটা পাল্লার ভিতরে অবস্থান করে, এই শক্তির পাল্লাকে বলে দ্বিতীয় শক্তি ব্যান্ড। তৃতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি একটা পাল্লার ভিতরে অবস্থান করে, এই শক্তির পাল্লাকে বলে তৃতীয় শক্তি ব্যান্ড। যেহেতু এর কক্ষপথে 3টে কক্ষপথের ইলেকট্রন আছে, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলি যোজন ইলেকট্রন, আর তার যে শক্তি ব্যান্ড তাকে আমরা বলি যোজনী ব্যান্ড। তাহলে এই থার্ড ব্যান্ডকে আমরা কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডও বলতে পারি, যোজন ব্যান্ডও বলতে পারি। খেয়াল করবো আবার, এই তৃতীয় শক্তি ব্যান্ডকে আমরা বলি
তৃতীয় ব্যান্ড, যোজনী ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এবার আরেকটা চিত্র খেয়াল করো, এইটা হলো ভ্যালেন্স ব্যান্ড যে কোনো অ্যাটমের। ভ্যালেন্স ব্যান্ড ছিল আমাদের শেষ শক্তি ব্যান্ড, এর উপরেও আর একটা শক্তি ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি। এইটা হলো তোমার মুক্ত ইলেকট্রনের শক্তি ব্যান্ড, এর নাম হলো পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। এটা হলো কোনো একটা অ্যাটমের বা কোনো একটা ক্রিস্টালের, এটা হলো কোনো একটা ক্রিস্টালের সর্বশেষ যে ব্যান্ড, যোজনী ব্যান্ড, তার শক্তি ব্যান্ড। আর এইটা হলো ইলেকট্রন যখন মুক্ত হয়ে যায়, পরমাণুর সাথে আবদ্ধ থাকে না, তখন তার একটা শক্তি ব্যান্ড অবস্থান করে। সেই শক্তি ব্যান্ডের নাম হলো কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। মুক্ত ইলেকট্রনের শক্তি ব্যান্ড, যোজন ইলেকট্রনের শক্তি ব্যান্ড। এর আগেও কিন্তু আরও শক্তি ব্যান্ড আছে, সেটা আমাদের এই চ্যাপ্টার পড়তে আর তেমন একটা কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে মূলত দুইটা, যোজন ব্যান্ড এবং তারপর আর একটা শক্তি ব্যান্ড, সেটাকে বলে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। এবার খেয়াল করো, এর মাঝখানে যে একটা সাদা ব্যান্ড আছে, এই ব্যান্ডকে আমরা বলতে পারি ফরবিডেন ব্যান্ড। ফরবিডেন ব্যান্ড বলার কারণ হলো কোনো ইলেকট্রনের শক্তি কখনো এই পরিমাণ হবে না, তাদের শক্তির পরিমাণ এই ব্যান্ডের ভিতর থাকবে, হয় এই ব্যান্ডের চেয়ে বেশি হবে, না হয় ব্যান্ডের চেয়ে কম হবে। অর্থাৎ তাদের শক্তি হবে হয় ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী স্থানের অথবা কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী স্থানের। ফরবিডেন ব্যান্ডের মধ্যবর্তী স্থানের কোনো ইলেকট্রনের শক্তি হবে না। আর এই দুই ব্যান্ডের ভিতরে যে শক্তির ব্যবধান, তাকে আমরা বলি এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ, এই এনার্জি যখন একটা ইলেকট্রন অর্জন করবে, তখন সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, অর্থাৎ যোজন ইলেকট্রন হয়ে যাবে মুক্ত ইলেকট্রন, তারা বিদ্যুৎ পরিবাহিতে অংশগ্রহণ করবে। এবার আর একটা চিত্র আমরা দেখি, ব্যান্ড চিত্র দেখেই কিন্তু আমরা বলে দিতে পারি কোনটা কোন ধরনের পদার্থ। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে শক্তির ব্যবধান বা এনার্জি গ্যাপের পরিমাণ 15 ইলেকট্রন ভোল্ট। আর এই যে হলো ভ্যালেন্স ব্যান্ড, এই যে হলো কন্ডাকশন ব্যান্ড, এই গাঢ় অংশটা কি আমরা ভ্যালেন্স ব্যান্ডের আওতায় বলতে পারি, কন্ডাকশন ব্যান্ডের অংশ বলতে পারি। তাহলে বোঝা গেল এদের ভিতরে কোনো এনার্জি গ্যাপ নাই, কিছু ইলেকট্রন আপনা আপনি মুক্ত অবস্থায় থাকতে পারে। আর এখানে এই যে হলো ভ্যালেন্স ব্যান্ড, এই যে কন্ডাকশন ব্যান্ড, এদের ভিতরে শক্তির ব্যবধান 1 ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে শক্তি এনার্জি গ্যাপ অনেক বেশি, সুতরাং এখানে ইলেকট্রনকে মুক্ত করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। এই কারণে এই পদার্থ কখনো বিদ্যুৎ পরিবাহিতে অংশগ্রহণ করেন, এদেরকে আমরা অপরিবাহী বা ইনসুলেটর বলতে পারি। আর এখানে ভ্যালেন্স ব্যান্ডের একটা অংশকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলতে পারি, কন্ডাকশন ব্যান্ডের একটা অংশকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলতে পারি। মানে এখানে দুইটা ব্যান্ড ওভারল্যাপ করছে, অর্থাৎ কিছু ইলেকট্রন আপনা আপনি মুক্ত অবস্থা থাকে। সুতরাং এখানে ইলেকট্রন মুক্ত করা খুবই সহজ, সামান্য একটু শক্তি পেলেই তারা মুক্ত হতে পারে। এই কারণে এই যে ব্যান্ড চিত্র, এটা আমরা বলতে পারি পরিবাহী পদার্থের ব্যান্ড চিত্র। আর এখানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের শক্তির ব্যবধান খুবই কম, কিন্তু ইনসুলেটরের চেয়ে কম আর কন্ডাক্টরের চেয়ে বেশি, 1 ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি। এরও ইলেকট্রন মুক্ত করা সম্ভব, এও বিদ্যুৎ পরিবাহিতে অংশগ্রহণ করতে পারে। এই পদার্থকে আমরা বলি সেমিকন্ডাক্টর। তাহলে এটা ইনসুলেটর বা নন কন্ডাক্টর বা অপরিবাহীর ব্যান্ড চিত্র, এটা কন্ডাক্টর বা পরিবাহীর ব্যান্ড চিত্র, এটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ব্যান্ড চিত্র। আমাদের আলোচনা বিষয় থাকবে মূলত এই ব্যান্ড চিত্র নিয়ে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ব্যান্ড চিত্র নিয়ে। আর একটু খেয়াল করি আমরা, সেমিকন্ডাক্টরের ভিতর একটা হলো জার্মেনিয়াম আর একটা হলো সিলিকন। দেখো, জার্মেনিয়ামের এনার্জি গ্যাপ হলো 0.7 ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি। সিলিকনের এনার্জি গ্যাপ হলো 1.1 ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি। তাহলে বোঝা গেল সিলিকনের এনার্জি গ্যাপ বেশি, জার্মেনিয়াম এনার্জি গ্যাপ কম। দুইটাই সেমিকন্ডাক্টর, দুইটির এনার্জি গ্যাপ কম, তার ভিতরে একটা বেশি কম আর একটা অল্প কম। এবার আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু মনে রাখবা, সিলিকন এনার্জি গ্যাপ একটু বেশি, জার্মেনিয়াম এনার্জি গ্যাপ একটু কম। আমরা মূলত দুইটা সেমিকন্ডাক্টর পদার্থের নাম জানলাম, একটা জার্মেনিয়াম আর একটা সিলিকন। তার ভিতরে জার্মেনিয়াম এনার্জি গ্যাপ কম, সিলিকন এনার্জি গ্যাপ একটু বেশি। এখন যদি আমরা সেমিকন্ডাক্টরের সংজ্ঞা দিতে চাই, তাহলে বলতে পারি
যে পদার্থের পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম, অপরিবাহীর চেয়ে বেশি, তাকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। আবার বলতে পারি যে সমস্ত পদার্থের এনার্জি গ্যাপ 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি তারা সেমিকন্ডাক্টর। আবার বলতে পারি যে পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টার ঠিক অর্ধেক, 4টে, তাকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। আর একটা বলতে পারি যে পদার্থের আপেক্ষিক রোধ 10⁻⁻4 ওহম মিটার ক্রমের, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলতে পারি। 1939 থেকে 1947 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত হতো জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, কারণ এটা সহজে পাওয়া যেত এবং বিশুদ্ধতা ছিল খুব বেশি। কিন্তু এর একটা অসুবিধা দেখা গেল, যদি কোনো কারণে জার্মেনিয়াম দিয়ে তৈরি কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের টেম্পারেচার বেড়ে যেত, তাহলে সে আনস্টেবল হয়ে যেত। অর্থাৎ এটি টেম্পারেচার সেন্সিটিভিটি, তাপমাত্রা বেড়ে গেলে এর কার্যক্রমে অবিশ্বাস্যতা দেখা দিত, সমস্যা দেখা দিত। পরে সিলিকনে দেখা গেল এনার্জি গ্যাপ একটু বেশি, তাপমাত্রা একটু বাড়লেও তাপমাত্রাখানে ইলেকট্রন বেশি মুক্ত হতে পারে না। সুতরাং এটাকে আমরা বলতে পারি এর তাপমাত্রা সেন্সিটিভিটি কম, বিশ্বস্ততা বেশি। কোনো কারণে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের তাপমাত্রা বেড়ে গেলে এটার কার্যক্রমে অস্থিরতার সৃষ্টি হয় না। তাহলে আমরা সেমিকন্ডাক্টরতে কোনটাকে অগ্রাধিকার দিব? সিলিকন। এবং এইটাই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জার্মেনিয়ামের ব্যবহার এখন কমে গেছে এনার্জি গ্যাপ কম হওয়ার কারণে, তাপমাত্রার সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কয়েকটা সেমিকন্ডাক্টরের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে একটু বলি। দেখো, সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ 10⁻⁻4 ওহম মিটার ক্রমের, মানে 1 × 10⁻⁻4 ওহম মিটার থেকে 9 × 10⁻⁻4 ওহম মিটার এর ভিতরে যে কোনো রোধ হতে, আপেক্ষিক রোধ হতে পারে। এবার খেয়াল করো, এই সেমিকন্ডাক্টর বিশুদ্ধ অবস্থায় তেমন কোনো কাজ করতে পারে না। এটা যখন এর সাথে কোনো অপদ্রব্য মেশানো হয় তখন এটার অ্যাক্টিভিটি বেড়ে যায়, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। তাহলে প্রথমে আমরা মনে করব কি, সেমিকন্ডাক্টর পদার্থের আপেক্ষিক রোধ 10⁻⁻4 ওহম মিটার ক্রমের, এর সাথে কোনো অপদ্রব্য বা অন্য কোনো পদার্থ মিশ্রিত করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা জানি পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে রোধ কমে। আর তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাহলে তাপমাত্রা কমলে রোধ বাড়ে, এবং রোধ বাড়তে বাড়তে পরম শূন্য তাপমাত্রায় আচরণ হয়ে যায় অন্তরক পদার্থের মতো। তাপমাত্রা বাড়লে যেহেতু রোধ কমে, তাহলে তড়িৎ পরিবাহিতা বাড়ে। তাহলে তড়িৎ পরিবাহিতা দুইভাবে বাড়ানো যায়, তাপমাত্রা বৃদ্ধি করে, অপদ্রব্য মিশ্রিত করে। আর একটা জিনিস দেখলাম, বিভব পার্থক্য বৃদ্ধি করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। আর এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের ভিতরে শক্তির ব্যবধান বা এনার্জি গ্যাপ 1.1 ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি। আমরা নিচে আরেকটা চিত্র দেখলাম, ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড প্রায় খালিই থাকে, নর্মাল অবস্থায় প্রায় খালি থাকে বা আংশিক পূর্ণ হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে মতামত দিবা। পরবর্তী ক্লাসে আমরা আবার ওটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।